গতকাল বিকালে এসেছে। কাল ভেজালে আর বলা হয়নি দোস্ত। ভাইয়া বারবার জিজ্ঞেস করছিল তোর কথা। আচ্ছা যাব। প্রিয়র সাহায্যে বাসের কাছে এলাম আমি। চারিদিকে একবার চোখ বুলালাম তুর্য ভাইয়ের সন্ধানে। কোথাও উনি নেই। কাল এত রেগে বেরিয়ে গেলেন। রাতেও ওনাকে দেখিনি আমি অন্ধকারে। সকাল থেকেও ওনাকে একবারও দেখা যায়নি। উনি কি চলে গিয়েছেন? সবাই অলরেডি বাসে উঠে গেছেন। টিচারদের বাসও ছেড়ে দিয়েছে। আমি প্রিয় আয়ুষ ভাইয়া দাঁড়িয়ে আছি। আয়ুষ ভাইয়া বাসে উঠতে বললে আমিও প্রিয় উঠতে নিলে কারো কথায় থমকে গেলাম দুজন। পেছন ফিরে তুর্য ভাইয়াকে দেখেই স্তব্ধ হয়ে গেলাম আমি। নীল রঙের শার্ট আর চোখে সানগ্লাস, ভীষণ সুন্দর লাগছে ওনাকে। শ্রেয়সী, আমার সাথে যাবে? মুচকি হেসে বললেন তুর্য। তুর্যর কথায় চমকে উঠলাম আমি আর প্রিয়। কাল উনি আমায় এত কিছু বললেন, অথচ আজকে আবার এসে ওনার সাথে যাওয়ার কথা বলছেন। হুট করে বলে উঠলাম আমি, আমি বাসে যাব, আপনার সাথে যাব না। আমার কথায় কোনো কর্ণপাত করলেন না তুর্য। আয়ুষ ভাইয়ের দিকে তাকিয়ে বললেন, প্রিয়কে নিয়ে তুই বাসে চলে যা। শ্রেয়সী আমার সাথে গাড়িতে যাবে। তুর্যর কথায় হাসি ফুটে উঠলো আয়ুষের চেহারায়। কিছুটা কাছে গিয়ে স্লো ভয়েসে বলল, ঠিক আছে দোস্ত, সাবধানে যাস জেরিকে নিয়ে। কোনো সমস্যা যেন না হয় জেরির। তুই বেঁচে থাকতে জেরেটেরের কিছুই হবে না। মুচকি হেসে একটু জোরে কথাটা বলল তুর্য। আয়ুষ প্রিয়কে বাসে উঠতে ইশারা করতেই প্রিয় মাথা নেড়ে না জানালো। সাথে সাথে কপট রাগ দেখালো আয়ুষ। হাতটা ধরে টেনে বাসে তুললো প্রিয়কে। এমন কাণ্ড দেখে কিছু বলার ভাষা হারিয়ে ফেললাম আমি। পা বাড়িয়ে বাসে উঠতে যাব, সাথে সাথেই আমার হাতটা টেনে ধরলো তুর্য ভাইয়া। কিছুটা রাগ দেখিয়ে বললাম, হাত ছাড়ুন ভাইয়া, বাসে যাব আমি। আপনার সাথে আমি যেতে চাই না, প্লিজ লিভ মাই হ্যান্ড। তুমি আমার সাথে যাবে। কাটা পা নিয়ে বাসে কষ্ট হবে, আমি গাড়ি করে যাব। কষ্টে যাওয়ার চেয়ে বরং তুমি আমার সাথে চলো। খালামুনি যদি জানতে পারেন আমি তোমার খেয়াল রাখি নে, তবে খুব কষ্ট পাবেন। সো তুমি আমার সাথেই যাচ্ছ। আমার পা কাটুক, মাথা কাটুক, অথবা মরে যাই আমি, তাতে আপনার কি? ছাড়ুন আমায়। আমার নিজের খেয়াল আমি খুব ভালোভাবেই রাখতে পারি। আর আপনি কোন অধিকারে অলওয়েজ পাবলিক প্লেসে আমার হাত ধরেন, কোলে তুলে নেন? লজ্জা করে না আপনার একটা বিধবা মেয়ের সাথে বারবার এমন আচরণ করতে? মেজাজ খারাপ হয়ে এলো তুর্য। রাগে ভেসে উঠলো কপালের রগগুলো। ওনার রাগী চেহারা দেখে আমতা আমতা করে কিছু বলতে নিব, তার আগেই টেনে হিসড়ে আমায় নিয়ে যেতে লাগলেন উনি। পায়ের ব্যথায় মনে হচ্ছে এই মুহূর্তে মরেই যাব। একটা মানুষ এত কঠোর কিভাবে হতে পারে? উনি কি ভুলে গেছেন আমার পায়ে ব্যথা? টেনে হিসড়ে এনে গাড়িতে বসালেন আমায়। ব্যথায় দম বের হয়ে যাচ্ছে আমার, পা দিয়ে রক্ত ঝরছে আমার। ঠোঁটে ঠোঁট চেপে বন্ধ করে রইলাম চোখ। গাড়িতে বসে খুব জোরে দরজাটা লাগালেন উনি। মনে হলো নিজের সব রাগ দরজার উপরেই ঝাড়লেন। গম্ভীর গলায় ড্রাইভারের উদ্দেশ্যে বলে উঠলেন, একদম সামনের দিকে তাকিয়ে গাড়ি চালাবেন। জি স্যার। আচমকা আমার হাতটা টেনে ধরে নিজের একদম কাছে টেনে নিলেন তুর্য। আমার দুই হাত গিয়ে ঠেকলো ওনার বুকে। অশ্রুসিক্ত নয়নে ওনার দিকে তাকালাম আমি। রাগে রক্তিম বর্ণ ধারণ করেছে ওনার চোখ দুটো। এই বুঝি ওনার চোখের অগ্নি তেজে জ্বলে পড়ে ভস্ম হয়ে যাব আমি। সরে আসতে নিলে আমার কোমরে দুহাত চেপে ধরে আরো নিজের কাছে টেনে নিলেন। আমার মুখের দিকে তাকিয়ে রাগে স্বরে বললেন, তোকে ছোঁয়ার জন্য তোর যে চৌধুরীর কোনো অধিকারের প্রয়োজন নেই, বরং অন্য কারো তোর গায়ে হাত দিতে অনেক সাহসের প্রয়োজন হবে। সেদিন কোনো ব্যক্তি এই সাহসটা দেখাবে, সেদিনটাই তো হবে তোর শেষ দিন। ফার্দার যদি তোর মুখ থেকে আমি উল্টাপাল্টা কিছু শুনেছি, তোর কথা বলার জন্য এই মুখই আর তোর থাকবে না। কথাগুলো বলেই এক প্রকার ছুঁড়ে মারলো আমায়। আর আওয়াজ না করে বাইরের দিকে তাকিয়ে কাঁদতে লাগলাম আমি। মিনিট পাঁচেক পর গাড়ি থামতেই অবাক হলাম। আর চোখে তাকিয়ে দেখলাম মোবাইলে ব্যস্ত তুর্য। আমার ব্যাগ, মোবাইল সবই প্রিয়র কাছে। কিছুই ভালো লাগছে না। যতই এই মানুষটা থেকে দূরে যেতে চাচ্ছি, ততই বেশি কাছে টানছেন তিনি। ড্রাইভার ফিরে এসে গাড়ি স্টার্ট দিতেই তুর্য ভাইয়া বলে উঠলেন, যা যা বলেছি সব এনেছেন? জি স্যার। ঠিক আছে, নির্জন কোনো জায়গায় গাড়িটা থামাবেন। ফোন বেজে উঠতেই রিসিভ করলেন তুর্য। কিছু সেকেন্ড পর বাড়িয়ে দিলেন আমার দিকে। কানে ধরতেই ভেসে এলো প্রিয়র কণ্ঠ, ঠিক আছিস দোস্ত? হুম। এটা আয়ুষ ভাইয়ের ফোন। তোর ফোন আমার কাছে রয়ে গেছে, তাই আয়ুষ ভাইয়াকে বলাতে উনি তুর্য ভাইকে কল করলেন। সত্যি তুই ঠিক আছিস তো? রিল্যাক্স প্রিয়ু, আমি একদম ঠিক আছি। কিছুটা চাপা স্বরে বললাম, নিশ্চয়ই আয়ুষ ভাইয়া পাশে। সুযোগ লুটে নাও প্রিয়ু রানী, সময় আজ তোমারই। আমার কথায় প্রিয়ু ভীষণ লজ্জা পেয়েছে, না দেখেই বেশ বুঝতে পারছি আমি। ফিস করে বলল, ঠিক আছে দোস্ত, কথা বললে সুযোগ কখন কাজে লাগাবো বল। রাখছি। প্রিয়র কথায় হালকা হাসলাম। ইস, আমিও যদি সুযোগ পেয়েও লুটতে পারতাম প্রিয়র মতো। কান থেকে ফোনটা নামিয়ে ওনার দিকে এগিয়ে দেব। এমন সময় স্ক্রিনে কিছু একটা আবছা নজরে পড়তে ভালো করে দেখতে নিব। তার আগে এক প্রকার আমার
হাত থেকে মোবাইলটা কেড়ে নিলেন তুর্য ভাইয়া। চমকে উঠলাম আমি, ওনার দিকে তাকালাম চমকে। এভাবে কেড়ে নেওয়ার কি আছে? আমি কি খেয়ে ফেলতাম নাকি ওনার অর্ধেক খাওয়া আপেল চিহ্নিত আইফোনটা? নির্জন একটা জায়গায় রাস্তার একপাশে গাড়ি থামালেন ড্রাইভার। এখানে আবার কেন থামালেন ভাবতেই দরজা খুলে বের হলেন তুর্য ভাইয়া। আমার সাইডের দরজা খুলতেই অবাক চোখে তাকিয়ে রইলাম ওনার দিকে। এক হাঁটু ভাঁজ করে মাটিতে বসে পড়লেন তুর্য। আমার দিকে এক পলক তাকিয়ে আমার কাটা পাটা রাখলেন ওনার হাঁটুর উপরে। বিদ্যুতের মতো ছলকে উঠল সারা শরীর, হৃদয়ে বয়ে যেতে লাগলো শীতল স্রোত। তাড়াতাড়ি করে পাটা সরিয়ে নিতে গেলে চেপে ধরলেন উনি। একদম শান্ত স্বরে বলে উঠলেন, পাটা সরাবে না একদম। দেখছো না রক্ত ঝরছে? ব্যান্ডেজটা পাল্টাতে হবে। তোমার দেহে যদি ক্ষতের কারণ হয়, আমি তবে সেই ক্ষত নিবারণের ঔষধ হব আমি। কথাগুলো বলে ঔষধ লাগিয়ে পায়ে ব্যান্ডেজ করে দিতে লাগলেন উনি খুব যত্ন সহকারে। স্তব্ধ হয়ে চেয়ে রইলাম আমি। কিছু বলার ভাষাও হারিয়ে ফেলেছি। এই মানুষটাকে কিছু বলার সাধ্য আমার নেই। চোখ থেকে গড়িয়ে পড়তে লাগলো জল। মাসখানেক আগে আড়ালে কেয়ার করে যেত মানুষটা, আর এখন করছেন প্রকাশ্যে। ঠোঁটের কোণে ফুটে উঠলো এক চিলতে হাসি, প্রশান্তির হাসি। এত কেয়ারিং একটা ছেলে সব মেয়েরাই চায়। আমিও চাইতাম একটা সময়, কিন্তু পেয়েও ধরে রাখতে পারিনি। ও কি তাকাতেই তাড়াতাড়ি করে চোখের জল মুছে নিলাম আমি। ওনাকে কোনোভাবেই বুঝতে দেওয়া যাবে না, আমি জেনে গেছি উনিই আমার চিরকুট লেখক। বুঝতে পারলে এক বিন্দুও ছাড় দিবে না আমায়। বাসায় ফিরতে ফিরতে রাত হয়ে এলো। ভাবতেই ভীষণ লজ্জা লাগছে। আমার পুরো রাস্তা গুটিসুটি মেরে ঘুমিয়েছিলাম আমি তুর্য ভাইয়ার বুকে। ঘুম ভেঙে নিজেকে ওনার বুকে আবিষ্কার করার পর থেকে একবারও ওনার মুখের দিকে তাকানোর সাহস হয়নি আমার। ভার্সিটি গেট থেকে প্রিয় ওঠে গাড়িতে। আমার বাসার সামনে আসতেই প্রিয় সহ নেমে পড়লাম আমি। ওনার দিকে তাকাতেই একটা মুচকি হাসি দিলেন। নিয়ন লাইটের আলোতেও ওনার হাসিটা খুব বেশি নজর কাড়া। ছেলেদের হাসি এত সুন্দর হয় নাকি? ওনার হাসি এত মনোমুগ্ধকর কেন? আমার ভাবনার মাঝেই উনি প্রিয়র উদ্দেশ্যে বলে উঠলেন, সাবধানে নিয়ে যাবে। আমি অপেক্ষা করছি। রাতের বেলা তোমায় একা ছেড়ে দিতে পারছি না, তাই তুমি পৌঁছে দিয়েই বাসায় যাবো আমি। তাড়াতাড়ি এসো। আমাকে ধরে নিয়ে যেতে লাগলো প্রিয়। পেছন ফিরে একবার তাকালাম আমি। তুর্য ভাইয়ের দৃষ্টি আমাতেই নিবদ্ধ। এক নজরে তাকিয়ে আছেন তিনি আমাদের যাওয়ার পানে। প্রিয় রুমে দিয়ে চলে গেল। জানালা দিয়ে তাকিয়ে দেখলাম উনি গাড়ির বাইরে হেলান দিয়ে দাঁড়িয়ে আছেন। একদম শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছেন সামনের দিকে। প্রিয় আসতেই সামনে সিটে বসে পড়লেন তুর্য ভাইয়া। গাড়িটা বেরিয়ে যাওয়ার আগ পর্যন্ত তাকিয়ে রইলাম আমি এক দৃষ্টিতে। জীবনে কেন আমারই কষ্ট সইতে হয়? কেন বারবার প্রিয় মানুষগুলো হারিয়ে যাচ্ছে আমার কাছ থেকে? চোখের পানি মুছে রুমে চলে এলাম। প্রাইভেট পড়িয়ে বেরিয়ে পড়লাম ভার্সিটি যাওয়ার জন্য। গত 3 দিন অনেক রেস্ট নেওয়া হয়েছে। আরও কয়েকদিন রেস্ট নিলে ভাত উঠে যাবে আমার কপাল থেকে। কারণ সামনেই এক স্টুডেন্ট এক্সাম। বিকালে টিউশনিটাও এখন সকালেই করাই। পায়ে সামান্য ব্যথার জন্য ঘরে বসে থাকলে না খেয়ে মরতে হবে। ক্লাসে এসে বসতে না বসতেই টিচার চলে এলো। একটু আগের কথা মনে পড়তেই খুব কষ্ট হচ্ছে আমার। রাগে ঘৃণায় কেঁদে দিলাম আমি শব্দ করে। প্রিয় সহ সবাই আটকে উঠল। টিচার এগিয়ে এসে বললেন, হোয়াট হ্যাপেন শ্রেয়সী, তোমার কি শরীর খারাপ লাগছে? কি জবাব দেবো আমি? কিছু বলার নেই আমার। প্রিয় বলল, স্যার ওর মাথা ব্যথা করছে অনেক, আমি বরং বাইরে নিয়ে যাই। ওকে নিয়ে যাও। শ্রেয়াকে ধরে বাইরে গিয়ে আসলো প্রিয়। খালি একটা ক্লাসরুম দেখতেই সেখানে এনে একটা বেঞ্চিতে বসালো। ব্যাপারটা ভালো ঠেকছে না তার কাছে। শ্রেয়া কখনো অযথা কারণে কান্না করার মেয়ে না। নিশ্চয়ই খুব খারাপ কিছু ঘটেছে, এসব ভেবেই প্রশ্ন করলো। কি হয়েছে শ্রেয়া, কাঁদছিস কেন? কি হয়েছে বল আমায়, বল দোস্ত। কোনো মতে কান্না থামিয়ে আমি বলতে শুরু করলাম, ভার্সিটিতে ঢুকে 2-3 তলা উঠে ক্লাসে আসতে নিব, তখনই আমার সামনে এসে দাঁড়ালো কয়েকটা ছেলে, আর সাথে নিশি আপুও। কোনো কিছু না বলে পাশ কাটিয়ে চলে যেতে নিব, তখনই একটা ছেলে আমার ওড়না টেনে ধরলো। ভয়ে আটকে উঠলাম আমি। ঘৃণায় রিডি করে উঠলো পুরো শরীর। 2 চোখ বেয়ে গড়িয়ে পড়তে লাগলো জল। এটা কেমন অসভ্যতম? আমার ওড়না কেন টেনে ধরেছেন? তুর্য উন্না টেনে ধরলেও কি এমন তেজি হয়ে ওঠো বেবি? আহা, কি টেস্ট তোমার! তুর্যর মতো পোলা কি এমনি এমনি ঘায়েল হয়েছে নাকি? তোমার রূপের জালে তো আমিও ফেসে যাচ্ছি। তা তুর্যর সাথে রাত কাটানো শেষ? আমার জন্য একটু সময় বের করো তো বেবি। মানুষ কি শুধু শুধু বলে নাকি তুর্য চৌধুরীর পছন্দ মানেই নেশা ধরানো? কথাগুলো বলেই হেসে উঠলো ছেলেটা, সাথে বাকি সবাই। ঘৃণায় কষ্টে বুকটা ফেটে যাচ্ছে আমার। কোনো মতে ওড়নাটা ছাড়িয়ে দৌড়ে চলে এলাম কোনো দিকে না তাকিয়ে।
দু হাতে জাপটে ধরলো আমাকে প্রিয়। কেঁদে দিয়েছে মেয়েটা। প্রিয়কে জড়িয়ে ধরে বললাম, তুই আবার কাঁদছিস কেন? চলার পথে এমন কুকুর কতই কামড়াতে আসে। ভয় পেয়ে পালালে কুকুরগুলো তাড়া করতো আরো বেশি। আমি ভয় পাইনি। মনে নেই আকাশও এমন করতো রাস্তাঘাটে? কাঁদতে কাঁদতে জবাব দিল প্রিয়। তখন তো তোর চিটকুট লেখক ছিল তোকে প্রোটেক্ট করার জন্য। উনি কি আর ফিরে আসবেন না শ্রেয়া? উনি কোথায় হারিয়ে গেলেন? উনি ফিরে আসলে তোর অগোছালো জীবনটা কত সুন্দর হতো। কেন এলেন না উনি শ্রেয়া? আমি এখনো দোয়া করি আল্লাহর কাছে, শুধু একবারের জন্য হলেও যেন আল্লাহ ওনাকে আবার ফিরিয়ে দেয় তোর জীবনে। দরজার আড়াল থেকে কথাগুলো শুনলো আয়ুষ। শ্রেয়াকে কাঁদতে দেখে পিছন পিছন এসেছিল সে। রাগে থর থর করে কাঁপছে তার সারা শরীর। মোবাইলটা কানে ধরে বলে উঠল, তোর শুভ্রপুরীর দিকে এক কুত্তার বাচ্চা হাত বাড়িয়েছে। তোর শুভ্রপুরীর চোখের জল ঝরিয়েছে। আর কিছু বলার সুযোগ হয়নি আয়ুষের। ফোনের অপর পাশের ব্যক্তি কল কেটে দিয়েছে। আমি দেখেছি চিরকুট লেখককে প্রিয়। দৃঢ় কণ্ঠে মিনমিন করে কথাটা বললাম। আমার মুখে এমন কথা শুনে আমাকে ছেড়ে দিয়ে চোখ বড় বড় করে তাকালো প্রিয়। উল্লাসিত স্বরে বলে উঠল, সত্যি বলছিস? কে সে? কই, তোর বিয়ের আগে তো কখনো তুই দেখিসনি ওনাকে। আমার জানা মতে 5 মাস থেকেই গায়েব উনি। আর আগেও কখনো দেখা দেয়নি তোকে। আড়াল থেকে সবসময় তোকে প্রোটেক্ট করেছে। লোকটা কিভাবে এত স্বার্থপর হতে পারলো? একবারও আসেনি। থাক বাদ দে সেসব। আমার ভাগ্যে অন্য কারো হওয়া লেখা ছিল, আবার বিধবা হওয়াও লেখা ছিল। চিরকুট লেখকটা কে শ্রেয়া? আর তুই কিভাবে তাকে চিনেছিস? উনি কি তোর কাছে এসেছিল? ওনাকে তুইও চিনিস, আমাদের ইউনিভার্সিটির টপ বয়সে দেখেছি ভার্সিটিতে, তবে জানতাম না বেয়াদব সেই ছেলেটাই আমার চিরকুট লেখক। ট্যুরে গিয়ে চিনতে পেরেছি ওনাকে। কিভাবে চিনেছি সেটা পরে বলবো এক সময়। চিরকুট লেখক হলেন তোর। নামটা প্রিয়কে বলার আগে বাইরে কারো চিৎকার চেঁচামেচি শুনে আটকে উঠলাম আমরা। দৌড়ে বেরিয়ে এলাম ক্লাসরুম থেকে। দুতলা থেকে নিচে তাকাতেই যা দেখলাম তাতে মাথাটা ঘুরে গেল আমার। ভয়ে জমে গেলাম আমি। প্রিয়র দিকে তাকিয়ে আতঙ্কিত স্বরে বললাম, এই ছেলেটাই তো সকালে আমার ওড়না টেনে ধরেছিল, বাজে কথা বলেছিল তুর্য ভাইয়া আর আমাকে নিয়ে। সাথে বাকি ছেলেগুলো নিশি আপু ছিল। মাঠের মাঝখানে ফেলে বেধড়ক পেটাচ্ছে ছেলেটাকে তুর্য ভাইয়া। একটু পরপর ব্যথায় চিল্লিয়ে উঠছে ছেলেটা। আয়ুষ ভাইয়া ফুয়াদ ভাইয়া মিলে বাকিগুলোকে মারছে। মিথি আপু নিশি আপুর হাত ধরে রেখেছে। মাথা নিচু করে থরথর করে কাঁপছেন নিশি আপু। সবাই গোল হয়ে দেখছে, কিন্তু কেউ আটকাচ্ছে না তাদের। তুর্য ভাইয়া কেন মারছেন ছেলেটাকে? এভাবে মারতে থাকলে তো ছেলেটা মরেই যাবে। তোর জন্য নয় তো শ্রেয়া? প্রিয়র কথা শুনে বুকটা ধুপ করে উঠলো আমার। তুর্যর কানে সকালের কথা যায়নি তো? ছেলেটাকে মেরে ফেলবে নয়তো রাগের মাথায়। এতে তো ওনার ক্ষতি হতে পারে, যেভাবেই হোক আটকাতে হবে আমায়। এলোমেলো পায়ে কারো দিকে না তাকিয়ে ছুটতে লাগলাম আমি। পেছন পেছন প্রিয়ও আসতে লাগলো। মাঠের কাছে এসে ভিড় ঠেলে তাড়াতাড়ি করে এগিয়ে গেলাম আমি। পেছন থেকে আমাকে টেনে ধরলো মিহি আর প্রিয়। রাগে চোখে তাকালাম ওদের দিকে। কি করছিস তোরা? ছাড় আমায়, নয়তো ছেলেটাকে মেরে ফেলবেন উনি। দেখছিস না কিভাবে মারছে? ছাড় আমায়। কিন্তু আমার কোনো কথাই শুনলো না ওরা দুজন। আটকে রাখলো আমায়। পেট বরাবর লাথি বসিয়ে দিতেই জোরে চিৎকার করে উঠলো ছেলেটা। চুলগুলো এলোমেলো, হাতের কপালের রগগুলো দৃশ্যমান। রক্তচক্ষু নিয়ে এলো পাথরে মেরেই যাচ্ছে ছেলেটাকে। প্রিয় আর মিহি থেকে নিজেকে ছাড়িয়ে দৌড়ে এসে তুর্য ভাইয়ের কাছে দাঁড়ালাম আমি। জোরে চিল্লিয়ে বলে উঠলাম, কি করছেন আপনি? এভাবে কেন মারছেন ওনাকে? ছাড়ুন, মরে যাবে তো। শ্রেয়ার কথায় থেমে গেল আয়ুষ, ফুয়াদ। অবাক চোখে তাকিয়ে রইল সবাই। ফিহা ফিসফিস করে শয়তানি হাসি দিয়ে পাশের মেয়েটাকে বলল, এই বিধবা মেয়েটার অনেক সাহস। ভার্সিটিতে নতুন এসেই টক্কর নিয়েছে আমার ক্রাশ তুর্যর সাথে। আজ দেখিস তুর্যর কাজে বাধা দেওয়ার জন্য কেমন যন্ত্রণা পোহাতে হয় এই মেয়ের। এখনই দেখবি তুর্য কেমন থাপ্পড় মারে মেয়েটাকে। ঠিক বলেছিস। তুর্য ভাইয়া যা চিস, এই মেয়েকে কখনোই ছাড় দেবেন না। আমার কথা হয়তো কর্ণগোচর হয়নি তুর্য ভাইয়ার। বাকি সবাই থেমে গেলেও থেমে নেই তিনি। আগের চেয়েও জোরে জোরে লাথি মারছে ছেলেটাকে। মাটি থেকে কলার চেপে টেনে তুলে মুখ বরাবর ঘুষি বসিয়ে দিতেই ছেলেটা লুটিয়ে পড়লো আবার মাটিতে। সাথে সাথে মুখ থেকে ছিটকে বেরিয়ে এলো রক্ত। আবারও মারতে গেলে শব্দ করে কেঁদে উঠলাম আমি। একটা মানুষ এত হিংস্র কি করে হতে পারে? ওনার এই হিংস্র রূপে ভীষণ ভয় লাগছে আমার। আমার দিকে ফিরে তাকালেন তুর্য রক্তচক্ষু নিয়ে। ওনার ধারালো আর হিংস্র চাহনিতে এক কদম পিছিয়ে গেলাম আমি। আকস্মিকভাবে আমার হাতটা ধরে নিজের একদম কাছে টেনে কোমর জড়িয়ে ধরলেন তুর্য ভাইয়া ভরা মাঠে।
অভিশঙ্কায় লজ্জায় চোখ দুটো বন্ধ হয়ে আসলো আমার। আবদ্ধ হয়ে পড়লাম ওনার বাহু ডোরে। হৃদয়ের কম্পন ক্রমশ বেড়েই চলেছে। ওনার হৃস্পন্দনের আওয়াজ কানে এসে বাড়ি খাচ্ছে বারবার। বুক থেকে মাথা তুলে তাকাতেই ওনার লালচে চোখ দেখে মাথা নিচু করে ফেললাম। আমার কোমর জড়িয়ে রেখে মাটিতে পড়ে থাকা অশুভ ছেলেটার দিকে তাকিয়ে রাগান্বিত কণ্ঠে চেঁচিয়ে বলতে লাগলেন, জানোয়ারের বাচ্চা, তোর সাহস কি করে হলে মেয়েটার দিকে হাত বাড়ানোর? তুই জানিস এই মেয়েকে? তুর্য চৌধুরীর জীবনে মেয়েটা, তুর্য চৌধুরীর হৃৎপিণ্ড জুড়ে বসবাস করে এই মেয়েটা। আর তুই তুর্য চৌধুরীর হৃৎপিণ্ডে আঘাত করে সাহস দেখিয়েছিস? ওর সাথে রাত কাটাবি না? অনেক শখ জেগেছে তোর। তোর এই শখ পূরণ করার আর কোনো রাস্তা আমি খোলা রাখবো না। আজ তোর জীবনের পৌষ মাস ডেকে আনবো। আড়ালে থেকে যার ধারে কাছে কখনো কাউকে ঘেঁষার অধিকার দিইনি, আর তুই সরাসরি হাত বাড়িয়েছিস ওর দিকে। রাত কাটানোর শখ সারা জীবনের জন্য খুঁজিয়ে দেবো আজ। কথাটা বলেই শরীরের সবটুকু শক্তি দিয়ে ছেলেটার মেইন পয়েন্ট বরাবর লাথি বসিয়ে দিল তুর্য। ছেলেটার আর্তনাদে কানে হাত দিয়ে ভয়ার্ত চোখে চেয়ে রইল সবাই। কারোরই সাহস হচ্ছে না আটকানোর। আয়ুষের পক্ষেও সম্ভব না এই মুহূর্তে তুর্যকে বাধা দেওয়ার। তুর্যর রাগ সম্পর্কে সবাই অবগত। আঘাত যখন তার হৃদয়ে হেনেছে তখন রক্ষে নেই। ফিহা ও তার বান্ধবীরা সহ ভয়ে থরথর করে কাঁপছে। একে দেখছে তারা তুর্যর লাইফ এই বিধবা মেয়েটা। একের পর এক লাথি দিয়েই যাচ্ছে তুর্য। ছেলেটার চিৎকারের আর্তনাদ কানে এসে আঘাত করছে খুব ভয়ঙ্কর ভাবে। কান চেপে ধরে দাঁড়িয়ে রইলাম আমি। আমাকে ছেড়ে দিয়ে ছেলেটাকে লাথি দিতে বলে উঠলেন, শি ইজ মাই লেডি, শি ইজ অনলি মাইন, আই ডোন্ট স্পেয়ার ইউ। আজ মেরে ফেলবো তোকে। রাত কাটে শালা, কাটে এখন। বলেই পাশে থাকা হকি স্টিক দিয়ে বেশ জোরে বাড়ি দিলেন তিনি। জ্ঞান হারালো ছেলেটা। হকি স্টিকটা ফেলে সবার দিকে চোখ রাঙিয়ে বললেন, যে আমার শুভ্রপুরের দিকে হাত বাড়াবে তার হাত কেটে ফেলবো আমি। যে ব্যক্তি সাহস করবে আমার শুভ্রপুরীকে কলঙ্ক করার, তার ঠিক এমন অবস্থা করবো আমি। মাইন্ডেড। আমার শুভ্র পরি শব্দটা আজ চিরকুটে নয়, বাস্তবে আমার কানে মধুর ধ্বনির মতো বাজছে। বুকের দূর দূর স্পন্দনটা প্রচন্ড বেগে বাড়ছে আমার। হাজারো ভালো লাগা মন মাঝে এসে ভিড় জমাচ্ছে। এক মুহূর্তের জন্য ভুলে গেলাম সবকিছু। ছুটে গিয়ে ঝাঁপিয়ে পড়লাম ওনার বুকের মাঝে। কান্নার বেগ বেড়ে গেল আমার দ্বিগুণ। শক্ত করে নিজের সাথে আমায় জড়িয়ে নিলেন তুর্য। হাতের বাঁধন এতই শক্ত যে ছেড়ে দিলেই বুঝি হারিয়ে যাব আমি। পরম যত্নে আগলে নিলেন আমায়। ওনার সারা পেয়ে কাঁদতে লাগলাম বুকে মাথা রেখে। হতভম্ব হয়ে পড়ল মাঠে উপস্থিত থাকা মানুষগুলো। হেকুন তুর্য চৌধুরী, যেই ছেলের জন্য হাজারো মেয়ে পাগল অথচ কখনো কাউকে কাছেও ঘেঁষতে দেননি, সে কিনা সাধারণ বিধবা একটা মেয়ের জন্য এত পাগল, এত মরিয়া হয়ে উঠেছে। প্রিয় যা বোঝার বুঝে গেছে। ভালো লাগলেও ভীষণ অভিমান জমা হয়েছে তার মাঝে। কেন আসেনি তুর্য শ্রেয়ার বিয়ে আটকাতে? তুর্যর বুকে শ্রেয়াকে কাঁদতে দেখে প্রিয়র চোখেও পানি চলে এলো। এই অশ্রু বান্ধবীকে মন খুলে প্রিয় মানুষের বুকে কান্না করতে দেখে ভালো লাগার অশ্রু। প্রিয় ভালো করেই জানে নিজের বছর ধরে লুকিয়ে রাখা অনুরাগের কাছে হেরে গেছে শ্রেয়া। পারেনি নিজেকে লুকিয়ে রাখতে, আর না পারছে আবেগকে কন্ট্রোল করতে। যখন শান্ত হয়ে আসবে তখন হয়তো আবারও ডুবে যাবে নিজের সেই কালো অতীতে। ভাবতেই ভীষণ কষ্ট হচ্ছে প্রিয়র। মিনমিন করে বলে উঠল, তুই আবেগেই ডুবে থাক শ্রেয়া। সুন্দর একটা জীবন হোক তোর চিটকুট লেখকের সাথে, এটাই আমার প্রত্যাশা। বুক থেকে মাথা তুলে চারিদিকে তাকিয়ে লজ্জায় সরে যেতে নিলেই তুর্য আরো কাছে টেনে নিলেন আমায়। কপালে কপাল ঠেকিয়ে বললেন, সরে যাওয়ার আর কোনো রাস্তা নেই শুভ্রপুরী। তোমার সাথে তোমার চিরকুট লেখকের হাজার হিসাব নিকেশ এখনো বাকি। আমার শান্ত মনে অশান্তির ঝড় তোলার প্রতিশোধ নেওয়া বাকি। আমায় নিঃশেষ করে দেওয়ার শাস্তি ভোগ করা এখনো বাকি। আমার চেয়ে অন্য কারো হওয়ার জন্য তিলে তিলে। আর কিছু বলার আগেই পেছন থেকে তুর্যর কলার টেনে ধরলো কেউ। মাথা তুলে পুলিশকে দেখিয়ে আতঙ্ক বিরাজ করতে লাগলো আমার মনে। যেটার ভয় পাচ্ছিলাম সেটাই হলো। অগ্নিসিক্ত চোখ নিয়ে পেছন থেকে কলার টেনে ধরা মানুষটাকে সামনে এনে ছুঁড়ে ফেললো তুর্য। সাথে সাথেই বাকি সবাই পুলিশ এসে এলোপাতাড়ি আঘাত করতে লাগলো তুর্যকে। পেছন থেকে মাথায় আঘাত পেতেই ছিটকে পড়লো তুর্য। আয়ুষ ভাইয়া, ফুয়াদ, তিহান ভাইয়াকেও ধরে রাখলো পুলিশ। ওনাদের চিল্লানোতে পুলিশ ওনাদেরও আঘাত করছেন। কষ্টে বুকটা ফেটে যাচ্ছে আমার। তাড়াতাড়ি করে তুর্যকে ধরতেই একটা পুলিশ আমায় সরাতে যাবে, নাক বরাবর ঘুষি মেরে দিলেন তুর্য। কিছুটা শক্তি জুগিয়ে উঠে দাঁড়িয়ে আমাকে পেছনে লুকালেন তিনি।
কুত্তার বাচ্চা, আমাকে নিয়ে যাবে, নিয়ে যা, কিন্তু ভুলেও আমার শুভ্রপুরের গায়ে স্পর্শ করার চেষ্টা করবে না। লাশ বানিয়ে এখানে পুঁতে দেব।